নমস্কার, আমার নাম রণদীপ চক্রবর্তী। আমি একজন ব্লগার। এটা আমার ইউটিউবের দ্বিতীয় ভিডিও। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি যেটা করি সেটা হলো ব্লগ লিখতে খুব 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 ভালোবাসি, এবং আমি লিখি হলো সিভিল ইঞ্জিনিয়ারিং ওপর ব্লগ, যা কিনা mycivil.engineer। হ্যাঁ, www.mycivil.engineer, যা হয়তো আপনাদের মধ্যে অনেকেই 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 ফলো করেন এবং দেখেন, এবং রেগুলার সেখান থেকে আপনারা অনেক 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 জ্ঞান আহরণ করেন এবং প্র্যাকটিক্যালি সেটা অ্যাপ্লাই করেন। আমার এই ভিডিওটা করার পেছনে মূল উদ্দেশ্য হলো আমি আজকে আলোচনা করব একটা স্পেশাল ধরনের কোর্স নিয়ে, যার নাম হলো AMI, যা মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেল্প করবে তাদের ক্যারিয়ারটাকে আরেকটু আগে নিয়ে যাওয়ার জন্য। AMI সম্পর্কে আসুন জানা যাক। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, যদি আমার ভিডিওটা আপনার মনে হয় ইন্টারেস্টিং লাগছে এবং সাথে সাথে আমার ব্লগটা, তাহলে প্লিজ 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 আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আমার এই ভিডিওটাকে লাইক দেবেন তো বটেই, অবশ্যই দেবেন। সাথে সাথে দেখবেন একটা যে ছোট্ট মতন বেল আইকন দেওয়া আছে, বেল আইকনটা একটা ক্লিক করে দিন। তাহলে কী হবে, যখন আমি পরের বার ভিডিও নতুন কোনো আপলোড করবো, আপনারা তার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো AMI কী জিনিস? AMI মানে হলো অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউশন অফ দ্য ইঞ্জিনিয়ার্স। তো এই ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স এরা হলো একটা মাল্টিডিসিপ্লিনারি ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল সোসাইটি, যা পৃথিবীর মধ্যে বৃহত্তম। আমাদের ভারতীয় ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, অর্থাৎ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, এটি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল সোসাইটি, যা কিনা 15খানা, মানে 5-5-5, এই 15খানা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এরকম 15খানা মোট ডিসিপ্লিন নিয়ে তারা তাদের সমস্ত রকমের কারবার চালায়। কারবার বলতে হলো তারা মূলত সেমিনার অর্গানাইজ করে, তারা সরকারি এবং বেসরকারি সংস্থাকে তাদের ইঞ্জিনিয়ারিং যে সমস্ত অ্যাডভাইস দরকার হয় সেগুলো দেয়। তাছাড়া তারা যেটা করে সেগুলো বহুদিন ধরে করে আসছে, সেটা হলো AMI এক্সাম কন্ডাক্ট করা। হ্যাঁ, AMI এক্সাম হলো এমন ধরনের একটা এক্সাম যা কিনা দুটো পার্টে বিভক্ত, সেকশন A আর সেকশন B। এই সেকশন A আর সেকশন B এক্সাম যখন কেউ কমপ্লিট করবে, তখন তাকে দেওয়া হবে একটা সার্টিফিকেশন অফ ডিগ্রি which is equivalent to BE বা BTech। অর্থাৎ AMI সেকশন A সেকশন B কমপ্লিট করলে আপনি একজন BE বা BTech এর সমতুল্য হয়ে যাবেন। এখন এই AMI সেকশন A আর সেকশন Bটা কি? AMI সেকশন A আর সেকশন B হলো পুরো কোর্সটারই একটা ভাগ। সেকশন A তে দুভাবে ঢোকা যায়। এক হলো আপনি ঢুকতে পারেন ডিপ্লোমা করার পরে, আরেকটা হলো ডিপ্লোমা না করে আপনি 12-এ পরেও ঢুকতে পারেন, যদি আপনার 12-এ PCM অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স থাকে এবং তাদের ন্যূনতম 35% নাম্বার থাকে, তাহলে আপনি ডাইরেক্ট AMI-তে 12 ক্লাসের পরেও ঢুকতে পারেন। অথবা আপনি AMI-তে ঢুকতে পারেন আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে, তাহলেও আপনি ঢুকতে পারবেন। এবং তাহলে এই যে দুটো স্টেপ ঢোকার, আপনি 12 করেও ঢুকছেন আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেও ঢুকছেন, তাহলে আপনার লাভ কোথায় হচ্ছে? ডিপ্লোমা করে ঢুকে বাড়তি আপনি কি 12 করার পরে যারা ঢুকছে তাদের সাথে সমতুল্য হয়ে গেলেন? একদমই না। আপনি যদি সেকশন A-তে ঢোকেন ডিপ্লোমা করার পরে, সেক্ষেত্রে আপনাকে 4টে সাবজেক্ট অর্থাৎ 4টে পেপার ক্লিয়ার করতে হবে সেকশন A কমপ্লিট করার জন্য। আর যদি আপনি ক্লাস 12-এর পরে আপনি ঢোকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 10টা সাবজেক্ট দিতে হবে। সেকশন A-তে আমি মূলত আলোচনা করবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপারে, কেননা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনেক ক্ষেত্রেই হয় কি, অনেকে পয়সার অভাবে রেগুলার ডিগ্রি কোর্স করতে পারেন না, অনেক সময়ের অভাবে করতে পারেন না, কেননা তারা চাকরি করেন। তারা চান চাকরি করতে করতে তাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে। সেক্ষেত্রে AMI থেকে আর কোনো বিকল্প পথ আমার মনে হয় না আছে। তো ডিপ্লোমা করার পরে আপনাকে AMI সেকশন কমপ্লিট করার জন্য 4টে বিষয় পরীক্ষা দিতে হবে। নাম্বার 1, সেটা হলো সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই সাবজেক্টটা মূলত আমাদের সমাজের যে বিভিন্ন ব্যবস্থা, অর্থাৎ সমাজের বিভিন্ন প্রথা, ক্লাস সিস্টেম, কাস্ট সিস্টেম, তারপরে আরও সমস্ত যেসব সমাজের যে বিহেভিয়ারগুলো বা সামাজিক যে ব্যবহারগুলো, সমাজতন্ত্র যাকে বলে, সেই সংক্রান্ত আলোচনা। তাছাড়াও আছে হলো পরিবেশ দূষণ সংক্রান্ত নানান ধরনের আলোচনা। এই বিষয়টা, এই সাবজেক্টটা, সেইগুলো নিয়েই মূলত
তৈরি হয়েছে। তারপরে আসে হলো কম্পিউটিং অ্যান্ড ইনফরমেটিক্স, যেটা কিনা কম্পিউটার সংক্রান্ত যাবতীয় জিনিস, যেমন ধরা যাক কম্পিউটার প্রোগ্রামিং, তারপরে কম্পিউটারের যেসব বেসিক জিনিসগুলো যেমন উইন্ডোজ, ডস, মাইক্রোপ্রসেসর কীভাবে কাজ করে, কম্পিউটার আর্কিটেকচারের কিছুটা জিনিসপত্র, এই জিনিসগুলো নিয়ে তৈরি হয়েছিল সাবজেক্টটা কম্পিউটিং অ্যান্ড ইনফরমেটিক্স। তারপরে আছে হলো ফান্ডামেন্টালস অফ ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। এই সাবজেক্টটার মধ্যে এটা একটু 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 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড, তো যারা সিভিল বা অন্যান্য ব্রাঞ্চ যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এসব থেকে আসবেন তাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু সাবজেক্টটা মোরালেস খুবই সোজা। এখানে এই ফান্ডামেন্টাল অফ ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এই সাবজেক্টের আপনাদের মূলত যেটা শিখতে হবে হলো আমরা বিভিন্ন ধরনের মেটালের ফর্মেশন, বিভিন্ন ধরনের ওয়েল্ডিং, তারপরে বিভিন্ন পদ্ধতিতে রোলিং করা, মিলিং করা, মেশিনিং করা, লেদ মেশিন কীভাবে কাজ করে, এই জাতীয় জিনিসগুলো। তারপরে আরেকটা সাবজেক্ট আছে সেটা হলো মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টটা একটুখানি কঠিন না, বেশ কঠিন, এবং এটাকে পাস করতে গেলে বেশ সমস্যা হতে পারে। এই সাবজেক্টটার মধ্যে মেটেরিয়াল সায়েন্স অর্থাৎ বিভিন্ন ধরনের পদার্থ, সেটা ধাতব হতে পারে, অধাতব হতে পারে, মেটাল বা নন মেটাল যে বিভিন্ন জিনিস, প্লাস্টিক্সও হতে পারে, এর যে গঠনগত বিভিন্ন বৈশিষ্ট্য, এর যে গঠনের বিভিন্ন ধরনের সূত্র, সেই সমস্ত জিনিস, এবং এই পদার্থগুলোর যে অ্যাপ্লিকেশন, এগুলোকে আমরা কীভাবে বৈজ্ঞানিক উপায়ে ব্যবহার করতে পারি আমাদের নিত্য নৈমিত্তিক কাজের সুবিধার জন্য, সেই সম্পর্কিত জিনিস নিয়ে বহু আলোচনা করা হয়েছে এবং একটু গভীরেই আলোচনা করা হয়েছে। তো এই সাবজেক্টটা একটুখানি কঠিন। আপনি যদি এই 4টে সাবজেক্ট কমপ্লিট করে নেন তাহলে আপনার সেকশন এ পার্ট কমপ্লিট হয়ে গেল। আপনার যেই এএমআই এর মধ্যে সেকশন এ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এনরোল করতে পারবেন সেকশন বিতে। আচ্ছা, সেকশন বি এর মধ্যে আপনার যেটা থাকে মূলত থাকে হলো আপনার 6টা কম্পালসারি পেপার, অর্থাৎ 6টা পেপার যেটা কিনা আপনাকে বাধ্যতামূলকভাবে দিতে হবে, আরও মানে সেইগুলো নিয়ে আপনি কোনো বাছবাছাই করতে পারবেন। এই 6টা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স আপনাকে ঠিক করে দেবে। তার প্রথম পেপার যেটা সেটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বাকি সমস্ত একটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ যারাই এএমআই করবে, সেকশন বি এর সমস্ত ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের জন্য ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা হলো কমন সাবজেক্ট। তারপরে যে থাকে বাকি 5টা সাবজেক্ট 6টার মধ্যে, সেই 5টা সাবজেক্ট হলো আপনার স্ট্রিমের উপর ডিপেন্ড করবে। যদি আপনি সিভিল নেন তাহলে একরকম সাবজেক্ট হবে, যদি মেকানিক্যাল নেন তাহলে আরেক রকম সাবজেক্ট হবে। আমি সিভিলের কথাই বলি যেহেতু আমি একটা নিজে সিভিল ইঞ্জিনিয়ার। যদি আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে সেকশন বি করেন তাহলে আপনাকে যে সাবজেক্টগুলো দিতে হবে সেগুলি হলো যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশন প্র্যাকটিসেস, প্রিন্সিপালস অফ জিও ইনফরমেটিক্স, অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন অফ স্ট্রাকচার্স, ফান্ডামেন্টালস তারপরে থাকবে হলো আপনার জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে আপনার থাকবে হলো ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, এই ধরনের সাবজেক্টগুলো। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার এই 6টা তো বেসিক যে কম্পালসারি জিনিসগুলো এগুলো তো কমপ্লিট হয়ে গেল, তারপরে আপনাকে করতে হবে স্পেশালাইজেশন করার জন্য আপনাকে গ্রুপ দেওয়া হবে। 3টে মূলত গ্রুপ থাকে। এই 3টে গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপ, 3টে যে গ্রুপ এই 1, 2, 3 এই 3টে গ্রুপের মধ্যে থেকে যে কোনো একটা গ্রুপের ভিতর আপনাকে 3খানা সাবজেক্ট চুজ করতে হবে, যেগুলো থাকতে পারে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে থাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে একটা গ্রুপ থাকে, একটা থাকে হলো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর গ্রুপ, আরেকটা থাকে হলো টাউন প্ল্যানিং এর উপর গ্রুপ থাকে। এর মধ্যে যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করে আপনাকে তার মধ্যে থেকে 3টে যে কোনো পেপার সিলেক্ট করতে হবে। এই 3টে পেপারও আপনাকে দিতে হবে। তাহলে ওইদিকে ছিল হলো মোট 5টা, একটা 6টা পেপার, আর এখানে আরও 3টে বেড়ে হলো 9টা পেপার। তাহলে এই 9টা পেপার যখন ক্লিয়ার করবেন তাহলে আপনার এএমআই সেকশন বি ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট করতে হবে আপনাকে যেটা, সেটা হলো আপনাকে প্রজেক্ট ওয়ার্ক করতে হবে আর ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স কমপ্লিট করতে হবে। আপনি যখনই সেকশন বি এর মধ্যে 5খানা পেপার কম্পালসারি পেপার কমপ্লিট করে ফেলবেন তখন আপনি ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স আর প্রজেক্টের জন্য এলিজিবল হয়ে যাবেন। আপনাকে রেজিস্ট্রেশনের কপি পাঠানো হবে, আপনাকে রেজিস্টার করতে হবে এবং টাকা জমা দিতে হবে। প্রায় 7,000 টাকা মতন লাগে হলো ল্যাবরেটরির জন্য, আর লাগে প্রায় 5,000 টাকা মতন প্রজেক্টের জন্য। আচ্ছা, সেকশন এ এবং সেকশন বি
প্রতিটাই অর্গানাইজ হয় প্রতি ষান্মাসিক অর্থাৎ সেমিস্টারে প্রতি 6 মাস অন্তর অন্তর, যা কিনা সাধারণভাবে হয়ে থাকে জুন মাসের প্রথম সপ্তাহে, যাকে বলা হয় সামার সেশন। আরেকটা হয় হলো ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে, যাকে বলা হয় উইন্টার সেশন। তো সামনেই জুন মাস আসছে, জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে সামার সেশন, সামার 2018। EMI এর এক্সাম সেকশন ই এবং সেকশন এ এবং সেকশন বি দুটোই থাকবে। প্রতিখানা সেশনে অর্থাৎ সামার সেশনে অথবা উইন্টার সেশনে একজন স্টুডেন্ট ম্যাক্সিমাম 4টে করে পেপার দিতে পারে, তার বেশি দেওয়া যায় না। আপনার প্রতিটা সেশনের জন্য আপনি একটা পরীক্ষা দিন, অথবা আপনি 2টো পেপার দিন, অথবা 3টে দিন, অথবা 4টে দিন। আপনাকে এক্সাম ফি দিতে হবে 3000 টাকা, এর কমও না এর বেশিও না। আর কিছু আপনাকে দিতে হবে না। পরীক্ষার 1 সপ্তাহ আগে আপনাকে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। আপনার সেন্টার কোড কোথায় আপনি পরীক্ষা দিতে চান সেটা আপনাকে ফর্ম ফিল আপের সময় জানিয়ে দিতে হবে। সেই মতো পার্টিকুলার সেই সেন্টার কোডে কোথায় আপনার সিট পড়েছে EMI ওয়েবসাইটে, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার ওয়েবসাইটে তা জানিয়ে দেওয়া হবে। আপনাকে সেখানে পৌঁছে যেতে হবে পরীক্ষার দিন। আপনাকে পরীক্ষাগুলো শুধু দিতে হবে, আর রেগুলার ক্লাসের কোনো ব্যাপার নেই। আপনি সেকশন এ যে কমপ্লিট করে যাবেন, তারপরেই করতে হবে সেকশন বি। হ্যাঁ, সেকশন বি রেজিস্টার করার আগে একটা জিনিস বাধ্যতামূলক, সেটা হলো আপনাকে কিন্তু আপনার এমপ্লয়ারের এনওসি দেখাতেই হবে। হ্যাঁ বন্ধুরা, সেকশন বি পড়ার জন্য চাকরি করা বাধ্যতামূলক। এই জন্যই এই একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, যখন বি বা বিটেক স্টুডেন্ট একজন পাস করে তখন কিন্তু সে ফ্রেশারই থাকে, অর্থাৎ সে নবাগতই থাকে, তার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স থাকে না। যেখানে কিনা একজন EMI স্টুডেন্ট যখন পাস করে সে কিন্তু তার কাছে শুধু ডিগ্রি থাকছে তা না, সেই ডিগ্রির পাশাপাশি কিন্তু তার সাথে এক্সপিরিয়েন্সও থাকে, সে কিন্তু ফ্রেশার না। আরও একটা যেটা ব্যাপার, যেটা বলে রাখা ভালো, EMI পরীক্ষা কিন্তু অত্যন্ত 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 কঠিন, কিন্তু 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 যদি একটু ভালো করে পড়েন খুব একটা কঠিন না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এটা বলছি। EMI পরীক্ষার মূল মন্ত্র হলো ফাঁকি মারা যাবে না, ভালো করে পড়তে হবে। আর ওই কোনোরকমভাবে এরকমভাবে বেরিয়ে যাবেন এরকম কোনো রাস্তা নেই। EMI যদি পাস করতে হয় আপনাকে কষ্ট করতেই হবে, দ্বিতীয় কোনো বিকল্প নেই। আচ্ছা, EMI পরীক্ষার প্রতিটা পেপারে পাস করার জন্য ন্যূনতম লাগে কিন্তু 50 নম্বর। আর এখানে বলে রাখা ভালো, বি বা বিটেকে যেমন থাকে ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বার, অর্থাৎ 30 নম্বরে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়। তার মধ্যে কেউ পরীক্ষা খুব খারাপ দিল 20 তো সে পায়, এর থেকে কম মনে হয় না কেউ পায়। তো সেই 20 সে পেয়ে গেল, বাকি তাকে পেতে হয় কত? বাকি তাকে পেতে হয় যদি 45-এ পাস হয় 25 নম্বর, অর্থাৎ 70-এর মধ্যে 25 নম্বর পেতে হয়। তো MCQ থাকে তো 20 নম্বর মতো, সেই 70 নম্বরের পরীক্ষায় এমনিই হয়ে যায়, পাস করার কোনো ব্যাপার নেই। সে পাস যে করে না তার মানে কি বলবো, তার আলাদা ট্যালেন্ট আছে পাস যদি কেউ না করে। বি বলতে পারছি না, হয়তো বি এগুলো অ্যাকচুয়ালি নির্ভর করে যদি আপনি কী ধরনের ইনস্টিটিউশন থেকে পড়ছেন তার উপরে। এখন কেউ যদি যাদবপুর ইউনিভার্সিটির মতন জায়গায় পড়ে অথবা IITর মতন জায়গায় পড়ে, অবশ্যই সে এরকমভাবে বসলেই পাস এটা বলা যাবে, তাকে যথেষ্ট খাটতে হয়। কিন্তু বেশিরভাগ এই এখন যে ব্যাঙের ছাতার মতন এত কোচিং পেয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ, তো সেখানে পাস করাটা কোনো ব্যাপার না। পাস করার সম্পূর্ণ দায়িত্ব হলো কলেজের, পাস ঠিক করিয়ে দেবে আপনাকে, আপনি চান আর না চান। আর পরের বছরের সিটগুলো ভরতে হবে তো, তাহলে হবে কি করে। আচ্ছা, আর EMI এর ক্ষেত্রে যে ব্যাপারটা, EMI কিন্তু ন্যূনতম পাস মার্কস হলো 50-এ, এবং এই 50 নম্বর কিন্তু আপনাকে 100 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে তুলতে হবে। এখানে কোনো রকমের ইন্টারনাল মার্কস নেই। বলে রাখা ভালো, কোয়েশ্চেন কিন্তু প্রচণ্ড 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 কঠিন হয়, কেননা কোয়েশ্চেন করা হলো IIT মূলত কোয়েশ্চেন করে, এবং কখনো কখনো NITও করে থাকে। এবং যত ধরনের কঠিন কোয়েশ্চেন হতে পারে সেইগুলোই কিন্তু ওরা করে, কেননা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সের কিন্তু প্রাইভেট কলেজগুলির মতন, এবং প্রাইভেট কলেজ শুধু বলবো না, সরকারি কলেজগুলোও তাই, এদের মতন কিন্তু পাস করিয়ে দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যতবার ফেল করবেন ততবার মজা, কেন বারবার ওরা এক্সামিনেশন ফিটা পাবে। তবে হ্যাঁ, ওরা এই একটা জিনিস নিশ্চিত করে যে শুধুমাত্র ক্রিম ছেলেমেয়েরাই পাস করে বেরোতে পারবে, ফাঁকিবাজি মেরে কোনোভাবেই EMI করা সম্ভব নয়। এটা যদি করতে হয় ভেবে থাকেন ফাঁকিবাজি মেরে EMI কমপ্লিট করে ফেলবেন, তাহলে আমার মনে হয় আপনি এখন এই ভিডিওটা বন্ধ করে দিন, আপনি বি বা বিটেকেই ভর্তি হয়ে যান, যা পাবেন। EMI কোনোভাবে সম্ভব একদম নেই। আর যেটা আমার বলার কথা, EMI যে খাতা দেখা, খাতাও কিন্তু দেখা IIT ও NIT প্রফেসরের মতো দেখে, এবং তারা চেক করে খাতা খুব রেগুলারলি।
প্রচণ্ড কঠিনভাবে, কোনো ফাঁক থাকে না। এএমআইতে কিন্তু পাস করাটাই দুষ্কর হয়ে যায়, যেখানে কিনা বিটেক কলেজগুলোতে কিন্তু 8 পয়েন্ট পাওয়া কোনো ব্যাপার না, 9 পয়েন্ট প্রচুর পায়, ওসব কোনো ম্যাটারই করে না। কিন্তু এএমআইতে পাস করাটাই দুষ্কর। আমি একটা আপনাদের পরিসংখ্যান বলি, প্রতি ষান্মাসিক অর্থাৎ প্রতি সেমিস্টারে এএমআই দেয় আর কিছু না হোক এএমআই দেয় জোনা 45,000। কেননা সমগ্র ভারতবর্ষে একই সাথে একই কোয়েশ্চেনে পরীক্ষা হয়, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, মানে বোর্ড এক্সামের মতো। তো জোনা 35,000 জন দেয়, তার মধ্যে পাস করে হলো প্রায় 3,000 জন কি 3,500 জন মেরে গেলে, মানে বুঝতে পারছেন নিশ্চয়ই কীরকম কঠিন ধরনের পরীক্ষা হয়। এএমআই মূল ব্যাপারগুলো হলো এরকম। তবে এএমআই যদি কেউ কমপ্লিট করতে পারে সে হয়ে যাবে চার্টার্ড ইঞ্জিনিয়ার। যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের একটা আলাদা সমাজে জায়গা আছে, তাদের বেতনও যেমন অনেক বেশি, এবং তারা যদি নিজেরা কখনো কাজ করে আলাদাভাবে কনসালটেন্সি করে, তারা কিন্তু অনেক প্রচুর অর্থ রোজগার করতে পারে। সেরকমই একজন চার্টার্ড ইঞ্জিনিয়ারের কিন্তু আলাদা একটা দর আছে, তারা কিন্তু বাকি সমস্ত ইঞ্জিনিয়ারের থেকে অনেকটাই আলাদা। এই জন্য এএমআই পরীক্ষাটা তো খুব কঠিন, পাশ করা খুব কঠিন। কিন্তু তারপরেও যখন পাস করবেন তখন কিন্তু আপনি বাকি সবার থেকে আলাদা হয়ে যাবেন। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, আর অবশ্যই আশা করবো আপনারা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নিচে যেমন একটা কুচকে বেল আইকন আছে, বেল আইকনটা একটা ক্লিক করে দিন, তাহলে কী হবে, আমি যখন পরের বার অন্য কোনো ভিডিও আপলোড করবো তখন আপনারা একটা নোটিফিকেশান আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট পেয়ে যাবেন। তো আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে আমার ভিডিওগুলো। কেননা আমি আজকে এএমআই নিয়ে আলোচনা করছি, কিন্তু এটা একটু আউট অফ টপিক, কেননা এএমআই ব্যাপারে আজকালকার ছেলেমেয়েরা এখন জানেই না। তো আমি মূলত যেটা করে থাকি আমার ভিডিওর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন যেসব জিনিস, যেমন ধরা যাক আমার যেগুলো রোজ কাজ করতে লাগে, সেগুলো ডিজাইন হতে পারে, কনস্ট্রাকশন প্র্যাকটিস হতে পারে, মেটেরিয়াল টেস্টিং হতে পারে, এবং বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমি আলোচনা করে থাকি এবং আমি ব্লগ লিখে থাকি। আমার ব্লগ অত্যন্ত পপুলার। আপনারা যদি বিশ্বাস না হয় আপনি কলাম ডিজাইন লিখে একটু গুগলে সার্চ করে দেখুন, প্রথম 5 জনের মধ্যেই কিন্তু আমার ব্লগটা ঠিক পেয়ে যাবেন। ব্লগটা বলছি কি, ব্লগটা হলো mycivil.engineer, www.mycivil.engineer, www.mycivil.engineer। এই ব্লগটা হলো আমার। আমি প্রায় 2012 সাল থেকে ব্লগিং করছি, এবং এখানে আমি সমস্ত ধরনের আমার ইঞ্জিনিয়ার বন্ধুদের, তারা স্টুডেন্ট হোক, কী চাই তারা প্রফেশনাল প্র্যাকটিস করে থাকুক, কী চাই তারা চাকরি করে থাকুক, আমি সবার সাহায্যের করার জন্য আমি এখানে লিখে থাকি। কতটা সাহায্য করতে পারি তো তারাই বলতে পারবে। আশা করি আপনারা আমার লেখা পড়ে উপকৃত হবে, এই কারণে কেননা আমি কিন্তু বইয়ের থেকে এগুলো কপি পেস্ট করি না। আমি যেভাবে জিনিসগুলো বুঝেছি এবং বোঝার সময় যেই কষ্টগুলো নিজে ফিল করেছি যে হ্যাঁ এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়, সেই জায়গাগুলোকে নিজের মতন করে তুলে ধরেছি। একটু সময় দিয়ে একবার করে দেখুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। তো আশা করবো আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমার ভাষাগত কিছু সমস্যার জন্য আশা করি আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।